গোসল করার সময় ওয়াশরুমে একটা দমকা হওয়ার ঝাপটা পেল রুবি। মুহূর্তে হাওয়াটা মিলিয়ে গেল। রুবি ওয়াশরুমে দাঁড়িয়ে শাওরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলো। দুপুরবেলা খাবার টেবিলে খেতে বসেছে রুবির বাবার মা। রুবি এসে ধুমধাম করে চেয়ার টেনে বসে গেল ধপ করে। তারপর দু হাতে ভাতের বড় বাটি থেকে শুকনো ভাত নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো। রুবির বাবার খাওয়ার আটকে গেছে। মাও অবাক, তাদের চোখের পলক পড়ছে না। রুবি প্লেট থেকে গোশত নিয়ে দু হাতে খেয়ে নিল। তারপর হাতের আঙুল চাটতে চাটতে নিজের ঘরে চলে গেল। বাবার মা হা করে তাকিয়ে রইল। রাতের বেলা তার রুমে ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। পেছন থেকে তার মা এসে বলল, রুবি তোর জন্য পানির বোতল রেখে গেলাম। রুবির মা বোতলটা রেখে খেয়াল করলো রুবি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নায়। কিরে কি দেখছিস? রুবি আয়নায় তাকিয়ে হাসছে। দোলা বেগমের ভয় লাগলো একটু। তিনি মুখে কাপড় দিয়ে অবাক হয়ে চলে গেলেন। দোলা বেগম ঘরে ঢুকে স্বামীকে বললেন, এই তোমার মেয়ের কাণ্ডগুলো তো স্বাভাবিক মনে হচ্ছে না। আমিও তো এতক্ষণ বসে সেটাই ভাবছি। তখন খাবার টেবিলে বিশ্রী ভাবে খেলো, এখন দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। ওকে কি জিনে ধরলো নাকি? আরে ধুর, বাজে কথা রাখো। আর 2 দিন দেখি, অল্প বয়স, হয়তো দুষ্টামি করছে। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে, সকালে দেখা যাবে। সকালে রুবির মা নাস্তা রেডি করছে। বাবা এসে বসে বলল, রুবিকে ডাকো, কলেজে যাবে না? মা ডাক দিল 2 বার রুবি রুবি বলে, কিন্তু কোনো সাড়া নেই। বাবা বলল, ও ঘুমাচ্ছে মনে হয়, যাও ডেকে দাও, ওর কলেজে দেরি হয়ে যাবে। রুবির মা চলে গেল। রুবির মা রুবির ঘরে ঢুকে দেখলো কেউ নেই। ওয়াশরুমে চেক করলো, সেখানেও কেউ নেই। রুবির মা ভাবলো, মেয়েটা সকাল সকাল কোথায় গেল, কাউকে কিছু না বলে। রুবির মা ড্রয়িং রুমে এসে দেখলো নাস্তার টেবিলে নাস্তা করছে রুবি আর তার বাবা। দোলা বেগম বলল, কোথায় ছিলি তুই? কেন, আমি তো রুমেই ছিলাম। কি? আমি তো রুম থেকে আসছি, তুই তো ছিলি না। হ্যাঁ, রুবি তোর রুম থেকে এসেছে। কেন তুমি এত অবাক হচ্ছ? কিন্তু আমি তো রুমে ওয়াশরুমেও চেক করেছি। রুবি হেসে উঠলো। তারপর বলল, মা তোমার চশমাটার পাহাড় বাড়াবার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু করা হয়নি। ও আচ্ছা, তাই তো সমস্যা হচ্ছে দেখতে। আজকে বিকেলে চলো আমরা বের হই, নতুন চশমা নিয়ে আসি। তোমার বেশি সমস্যা হচ্ছে বুঝতে পারছি। রুবির মা তাকিয়ে রইল রুবির দিকে, মনে মনে ভাবছে, আমি তো রুমে স্পষ্ট দেখলাম সব দিকে, ও কিভাবে ভেতর থেকে আসলো? বিকেলবেলা রুবির বাবার মা দরজার সামনে এসে বলল, রুবি মা আই তো, দরজাটা লক করে দে, আমার আসতে ঘন্টাখানেক দেরি হবে। তুই পড়াশোনা কর, সামনে পরীক্ষা মা, আমি তোর মাকে নিয়ে ফিরবো সন্ধ্যায়। তারা দুজনেই বেরিয়ে গেল। রুবি তাদের দিকে তাকিয়ে 2টা পা পেছনে আসতে দরজাটা অটোমেটিক লক হয়ে গেল। রুবি একটু হেসে পেছনে ফিরে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে সে কিছুক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল হা করে। কয়েকটা মুহূর্ত তাকিয়ে থেকে তারপর একটা ওড়না নিয়ে ফ্যানে ঝুলিয়ে দিল, ফাঁসির মতো গোল করে নিল ওড়নার ঝুলতে থাকা অংশটা। তারপর সে সেটা নিজের গলায় জড়িয়ে নিতে যেতেই কলিং বেল বেজে ওঠে। সে রক্তচক্ষু নিয়ে সেদিকে তাকায়। তারপর বিরক্ত হয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতে ঘরের ভেতরে ঢুকে এলো এক তান্ত্রিক। রুবি বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনি তো বলেছিলেন কাজ শেষে আসবেন, আমার লাশ নিয়ে যাবেন। তোর ঘরে যেহেতু কেউ নেই তাই এসেছি। ভাবলাম এখনই কাজটা হবে, আমিও থাকি সামনে। ঠিক আছে চলেন, কাজটা সেরে ফেলি আগে। কথা বলে সময় নষ্ট করা আমার পছন্দ না। একদম বাবার মতো হয়েছো। ঠিক আছে চলো। তারা রুবির রুমে গেল, সালাম করলো তাকে। তারপর রুবি আবারও ফাঁসির দড়িটা নিজের গলায় দিল। তান্ত্রিক হো হো করে হাসছে। রুবি গিটটা টাইট করলো। তান্ত্রিক হেসেই যাচ্ছে। রুবি ফাঁসি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আবারও কলিং বেল বেজে উঠলো। সে বিরক্ত হয়ে তাকালো। তান্ত্রিকের হাসি বন্ধ হয়ে গেল। আগে কাজ শেষ করি। না, দরজা খোলো। কিন্তু আমার তো কাজে সমস্যা হবে, তুই বুঝবি না, মজা পাচ্ছি আমি, অনেক মজা। আবারও হাসলো সে। রুবি বিরক্ত হয়ে তারপর আবারও গেল দরজা খুলতে। দরজা খুলতে তার বাবার মা ঘরে ঢুকলে রুবি কিছু না বলে আবার চলে গেল নিজের রুমে। তারা একটু অবাক হলো। সে রুমে গিয়ে দেখে তান্ত্রিক নেই, সে ফাঁসি খেতে যাচ্ছে। এমন সময় তার বাবার মা দৌড়ে এসে তাকে ধরলো। বাবা বলল, এসব কেন করছিস রুবি? তাদের কোনো কথাই কানে নিচ্ছে না রুবি। সে গায়ের জোরে চেষ্টা করছে ফাঁসি খাবার। এমন সময় তান্ত্রিক হেসে উঠলো রুমের অপর প্রান্ত থেকে। তাকে দেখে রুবির বাবা মা অবাক হয়ে গেল। কে আপনি? ঘরের ভেতরে কি করছেন? এই দেখো, এটা কে এলো? আমার মেয়েকে কিছু করেনি তো? তান্ত্রিক বলল, শান্ত হ রুবি মা। রুবি শান্ত হয়ে গেল। তারপর রুবির মাকে বলল, তোর স্বামীকে জিজ্ঞেস কর আমি কে। এইসব কি বলছে উনি কে? আজমল সাহেব এতক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তান্ত্রিকের দিকে, কিন্তু তারপর হিসাব মিলছিল না। এবার চোখের জল মুছে বলল, ও আমার আপন ছোট ভাই। কথাটি শুনে দোলা বেগম অবাক হয়ে গেল। বলল, কখনো তো শুনিনি তোমার ভাই আছে। হ্যাঁ আছে, আসলে ওর কথা আমরা কাউকে সেভাবে বলি না, লজ্জা লাগে আমাদের। সেসব অনেক কথা, 30 বছর আগের কথা। শুনবে তাহলে? শোনো। 30 বছর আগে নিজের ঘরের ওয়ার্ডরোব থেকে টাকা চুরি করেছিল কাশেম। বড় ভাই আজমল এসে বলল, তুই নিজের ঘরে নিজে চুরি করছিস? ভাইয়া আমি একটা জিনিস খুঁজছিলাম তো, তাই টাকাগুলো পেলাম। ছি কাশেম, তুই এত নিচে নেমে গেছিস? নেশার টাকা জোগাড় করার জন্য তুই চুরি করছিস? কত ভালো চাকরি করতি, নেশায় পড়ে চাকরি হারিয়েছিস, রিহ্যাব সেন্টার থেকে ফিরে আবারও শুরু করে দিয়েছিস। এই বলে থাপ্পড় দিল আজমল খান। কাজের মেয়ে এসে বলল, ভাইয়া ছোট ভাইয়া আমাকে প্রতিদিন আজে বাজে কথা বলে, আমাকে নানা উসিলায় ছুতে চেষ্টা করে, আমার খুব লজ্জা লাগে ভাইয়া। ছি, তুই চরিত্র বিসর্জন দিয়েছিস? সেটা তো জানা ছিল না। আমাদের বংশের
মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে তোর একটুও বিবেক কাঁপলো না? ভাইয়া, তুই সামান্য একটা কাজের মেয়ের কথায় ওর সামনে আমাকে এভাবে অপমান করছিস? আমার থেকে কি তোর কাছে ওর কথা বড় হয়ে গেল? চুপ কুলাঙ্গার কোথাকার। বিষয়টা একটা মেয়ের সম্মানের, সে কাজের মেয়ে হোক বা রাজরানী। সেদিন সেই থাপ্পড়ের আওয়াজ আমি আজও ভুলিনি। একটা কাজের মেয়ের জন্য আমাকে যা তা বলেছিলি তুই। বাসা থেকে তোরা আমাকে বের করে দেবার পর আমি একটা ফকিরের সাথে থাকতাম রাতে রাস্তায়। সেই ফকির আমাকে সব কালো জাদু শিখিয়েছে। আজ তোদের মেয়ে আমার বসে, আমি যা বলবো তাই শুনবে। ওই মেয়েকে তো তার পুরো পরিবার সহ ধ্বংস করেছি, এখন তোর পালা। আগে তোর মেয়েকে কেড়ে নেব, তারপর তোর বউকে। তোকে পাগল করে নিঃস্ব করে দেবে এই ফটিক তান্ত্রিক। এই বলে সে সারা ঘরের দেয়াল কাঁপিয়ে হাসতে লাগলো। আর এদিকে দোলা বেগম আর আজমল খান আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। দোলা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে ভয়ে। আজমল খান ভাবছে কি করে এই সমস্যা থেকে তার পরিবারকে বাঁচাবে। তান্ত্রিক হেসেই যাচ্ছে। দোলা বেগম মেয়েকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে এসব কেন করছে সে, কিন্তু সে পাথরের মতো মাটিতে তাকিয়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, আজমল খান কি পারবে তার পরিবারকে বাঁচাতে? সেটা জানতে হলে দ্বিতীয় পর্ব দেখতে অপেক্ষা করুন। আর ততক্ষণ পর্যন্ত নিজেদের পরিবার পরিজন নিয়ে সাবধানে থাকুন। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভিক।